তো ভার্বের মধ্যে যেমন একটা রয়েছে বি ভার্ব, এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে বি ভার্বটা কি। তো বলতে পারবেন যে বি ভার্বটা আসলে কি? নিশ্চয়ই আপনারা জানেন যে বি ভার্ব বলতে সিম্পলি আমরা যে এম ইজ আর যে গ্রুপ রয়েছে, তারপরে ওয়াজ ওয়ার রয়েছে, তাই না? তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, বিটাও থাকবে এর মধ্যে। তো মূলত এইগুলাকেই বলা হয় হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বটা কি বুঝতে পেরেছেন যে এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং। কিন্তু এই এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং যে সব সময় বি ভার্ব হিসেবে বিবেচিত হবে তা কিন্তু না। তার কারণ কখনো কখনো কোনো বাক্যে, যেমন এখন আপনি ইংরেজি শিখছেন, তো আপনি বললেন যে নাও আই অ্যাম লার্নিং ইংলিশ, এখন আমি ইংরেজি শিখছি। এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে এম আছে না? তাহলে এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং এই গ্রুপের মধ্য থেকে একটা ভার্ব হচ্ছে এম এই বাক্যের মধ্যে আছে। আচ্ছা, তাহলে কি এই এমকে এখন আমরা বি ভার্ব বলবো? অবশ্যই না, এটাকে কিন্তু বি ভার্ব বলা যাবে না। তাহলে এটাকে কি বলবো আমরা? এটা এম যেহেতু লার্ন ভার্বকে সাহায্য করেছে আইএনজি দিয়ে, যে কারণে লার্নের সাথে কিন্তু আইএনজি হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা জানেন। তো এখানে এমটা কি করলো? লার্ন ভার্বকে সাহায্য করলো, তাই লার্নিং হয়ে গেল। সো এম যেহেতু সাহায্য করেছে, তাই এম হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। সো বুঝতে পারলেন যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং। তো এই যে মূলত এরকম গ্রুপের কোনো কোনো ভার্ব কি হতে পারে, কখনো সাহায্যকারী ভার্বও হতে পারে। তবে এইগুলো কখন বি ভার্ব হবে, এই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যখন কোনো বাক্যে আপনারা দেখবেন যে এই গ্রুপের ভার্বের মধ্যে কোনো একটি ভার্ব রয়েছে, কোনো সাবজেক্টের পর রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে অর্থাৎ ধরুন এমটাই আছে কোনো একটা বাক্যে, নতুন একটা বাক্য আমি দিচ্ছি, যেমন দেখলেন আপনারা যে আমি ভালো আছি, আম ফাইন। তাহলে আই অ্যাম ফাইন, এখানে কিন্তু এম ভার্বটা আছে বাক্যে, তাই না? এর আগে বলেছিলাম যে আই অ্যাম লার্নিং ইংলিশ, সেখানেও এম ছিল। আবার এখন বললাম যে আই অ্যাম ফাইন, এখানেও এম আছে, তাই না? তো এম তাহলে এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এমটা আসলে কি ভার্ব বলবো আমরা? এটাকে বি ভার্ব বলবো নাকি সাহায্যকারী ভার্ব বলবো? একটু আগে বলেছিলাম যে এম যখন ওই যে আগের বাক্যে ছিল, তারপরে আরেকটা ভার্ব ছিল ওই যে লার্নিং, তো তখন তো এম সাহায্য করেছিল ওই ভার্বকে। কিন্তু এখানে দেখুন তো এম কাউকে সাহায্য করছে? অন্য কোনো ভার্ব কি এই বাক্যে আছে? আই এম ফাইন এই বাক্যে নিশ্চয়ই নাই। তো এই বাক্যে এম কাউকে সাহায্য করছে না, এম নিজেই স্বয়ং সম্পূর্ণ যেটাকে বলবো। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এমই হচ্ছে প্রধান, অর্থাৎ এম কিন্তু এই বাক্যের মেন ভার্ব হতে পারে। আবার এমকে এখানে আপনি বলতে পারেন বি ভার্ব। আই এম ফাইন মানে কি? আমি হই ভালো, যেটাকে আমরা বাংলায় সহজে বলি আমি ভালো আছি। তাহলে এম মানে এখানে ভালো হওয়া বা ভালো থাকা, আছে ভালো আছি ব্যাপারটা বুঝালাম। তো এখানে কমেন্টে যেটা আপনারা জানতে চেয়েছিলেন, কেউ কেউ কমেন্ট করেছিলেন যে বিন অর্থ কি। তো দেখুন খুব সহজ ব্যাপার, যে এম ইজ ওয়ার, আমরা এম ইজ আর যে প্রথম প্রেজেন্টটা তিনটা বলি, তাহলে এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, আর পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, মানে একই ব্যাপার। তাহলে এম ইজ আর এর হচ্ছে পাস্ট হচ্ছে ওয়াজ আর, কিন্তু এম ইজ আর এর মধ্যে কিন্তু বিটা থাকবে, ওকে? তাহলে বি এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট, আর ওয়াজ ওয়ার এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্মে যে কিন্তু বিনটা ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? বিন ব্যবহার করতে হয়। তো এই অ্যামিজার ওয়াজার মানে যদি হওয়া থাকা বা ছিল এরকম কোনো কিছু বোঝায়, ওই বিন মানেও কিন্তু সেই হওয়া থাকাই বোঝায়। তবে ভিন্ন ভিন্ন ভাবে বিন কিন্তু কোনো কোনো বাক্যে ব্যবহার হতে পারে অন্য কোনো ভার্বের সাথেও। যেমন আপনি বললেন যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ইংরেজি শিখছি। তো এই বাক্যের মধ্যে কিন্তু বিন এসেছে। এখন যদি বলেন যে স্যার এখানে কি হওয়া থাকে এরকম কোনো কিছু বোঝাচ্ছে, আমি বলবো যে আসলে না, এরকম কোনো কিছু বোঝাচ্ছে না। এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আপনারা জানেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেইখানে এই ধরনের টেন্সের উপর বেস করে যদি কোনো বাক্য আমরা তৈরি করতে চাই, তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করতে হয় এবং এরপরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তবে আলাদাভাবে এখানে কিন্তু হওয়া বা থাকা বোঝাচ্ছে না। তার মানে এখানে বিনের আলাদা কোনো অর্থ সাধারণত হয় না বললেই চলে। তো এই ক্ষেত্রে এই যে হ্যাভ বিন হ্যাজ বিন, এটা কি করলো? হ্যাভ বিন বা হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব হিসেবে কি করলো? আমাদের মেইন ভার্বকে সাহায্য করলো। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন কিন্তু এখানে অক্সিলারির মধ্যে চলে গেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, সো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে বিশেষ করে তাহলে আমরা যেটা জানলাম যে প্রেজেন্ট ফর্মে গেলে আমরা বলবো যে অ্যামিজার বি সহ, বি অ্যামিজার, আর পাস্ট ফর্মে গেলে ওয়াজার আর পাস্ট পার্টিসিপলে যেটা হচ্ছে বিন ব্যবহার হচ্ছে। তবে কখনো কখনো কিন্তু এই যে অ্যামিজার ওয়াজার বি বিন বিং এই যে আটটা বলছে এর মধ্যে কিন্তু বিং একটা ভার্ব রয়েছে, আপনারা জানেন BEING বিং। এই যে বিং ভার্বটি, এই বিং ভার্বটিও কিন্তু ব্যতিক্রমভাবে কখনো কখনো কোথাও ব্যবহার হতে পারে। বিশেষ করে আমরা বিংটা কখন ইউজ করি দেখুন, আমরা কিন্তু বিংটা ভিন্ন ভিন্ন সময় বাক্য তৈরিতে ব্যবহার করতে পারি ইংরেজিতে। যেমন মনে করুন যে আপনি বললেন যে হি ইজ বিং গুড, সে ভালো হচ্ছে। এখন এই বিং মানে কি হচ্ছে, ঠিক আছে? এখন এখানে কিন্তু হি ইজ বিং যখন বলেছেন তখন মেইন ভার্ব বিটার সাথে আইএনজি হয়ে বিং হয়েছে, আর এই আইএনজি হবার ক্ষেত্রে সাহায্য করেছে এই বাক্যে ইজ, যে হি ইজ বিং ফাইন, সে ভালো হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এই যে বিংটাকে কখনো কখনো কি করি, আমরা প্যাসিভ সেন্সের যে বাক্য আপনারা জানেন অ্যাক্টিভ আর প্যাসিভ যে দুইটা ব্যাপার রয়েছে, তো প্যাসিভ সেন্সের কোনো কোনো বাক্য তৈরি করতেও কিন্তু আমরা বিং ব্যবহার করে থাকি। যেমন আমরা বললাম যে কি বলা যেতে পারে, কাজটি করা হচ্ছে। এখন আমি কাজটি করছি, এটাকে আমরা কি বলতাম যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। কিন্তু যদি আপনি বাক্যটি এভাবে বলতেন বাংলায় যে কাজটি করা হচ্ছে, এখন কাজ নিজে নিজেই হয়ে যায় না, কারো না কারো দ্বারা হয়। তো আপনি বলেন যে কাজটি করা হচ্ছে, তখন এই বাক্য দ্বারা বোঝা যাচ্ছে যে কারো না কারো দ্বারাই করা হচ্ছে। তো তাহলে বাংলাটা ভালো করে বুঝুন আরেকবার, কাজটি করা হচ্ছে। এই বাক্যটি ইংরেজি করতে চাইলে আপনাকে এটা করতে হবে যে সাবজেক্ট তো দিতে হবে, যে অবজেক্টকে সাবজেক্ট বানালেন যে কাজটি, দ্য ওয়ার্ক,
এরপরে দ্য ওয়ার্কের পরে সিম্পলি অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করবেন, যেহেতু কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, এম ইজ এর কোনো একটা ব্যবহার করতে হবে এবং সেটা হচ্ছে ইজ, তাহলে দ্য ওয়ার্ক ইজ। এবং এই যে কাজটি করা হচ্ছে, এই যে প্যাসিভ সেন্সে প্রকাশ করছেন আপনি, এই কারণেই কিন্তু এখানে আপনাকে বিং নিয়ে আসতে হবে এবং বিং এর পরেও কিন্তু আবার মেইন ভার্ব হিসেবে যে করা ইংরেজি ডু এর 3 নম্বর ফর্মের ভার্ব ডান সেটাও ব্যবহার করতে হবে। তাহলে কাজটি করা হচ্ছে, পুরো সূত্র যেটা বললাম সাজানোর চেষ্টা করুন। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। হ্যাঁ, আপনি যদি বলেন এখন যে সমস্যাটি আলোচনা করা হচ্ছে, তাহলে কি হবে, দ্য প্রবলেম ইজ বিং ডিসকাসড, ঠিক আছে না? তো এইভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। এখন আপনি যে সূত্রটি শিখলেন এখান থেকে, এই সূত্রের উপর বেস করে কিন্তু আপনি নিজেও আরো কয়েকটা বাক্য তৈরি করার চেষ্টা করতে পারেন। এখন তো আমি আরো কয়েকটা বাক্য বলি। আমি বললাম যে দুর্নীতি দূর করা হচ্ছে, দেশ থেকে দুর্নীতি দূর করা হচ্ছে। তো দুর্নীতি দূর করা হচ্ছে, এটাকে আপনার বলবেন দুর্নীতি ইংরেজি কি, করাপশন। করাপশন আগে কোনো দিয়ে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? ইটস নেম অফ সামথিং, ওকে, আই মিন হ্যাঁ, ইভিল ডিডস অ্যাকচুয়ালি। করাপশন, দুর্নীতি, খারাপ কাজ আমরা জানি। তো যাই হোক, আপনি বলবেন যে করাপশন, দুর্নীতি দূর করা হচ্ছে, দূর করা ইংরেজি কি, রিমুভ। তো আপনি বলবেন যে করাপশন ইজ, তারপর কি দিতে হবে, আবার কিন্তু বিং দেওয়া লাগবে, যেহেতু প্যাসিভ সেন্সের বাক্য। এটা খেয়াল রাখবেন যে দুর্নীতি দূর করা হচ্ছে, কে দূর করছে তা বলা হচ্ছে না, কিন্তু কারো না কারো দ্বারা, কোনো অথরিটি দ্বারা অথবা দুর্নীতি দমন কমিশন দ্বারা এই দুর্নীতি দূর করা হচ্ছে, এটা বোঝা যায়। সো আপনি বলবেন করাপশন ইজ বিং রিমুভড, দুর্নীতি দূর করা হচ্ছে। করাপশন ইজ বিং রিমুভড, দুর্নীতি দূর করা হচ্ছে। আপনি বললেন যে দরিদ্রদেরকে সাহায্য করা হচ্ছে, যারা দরিদ্র গরিব তাদেরকে সাহায্য করা হচ্ছে। তো দরিদ্রদেরকে, এটাকে এক কথায় আপনার দি প্লাস অ্যাডজেক্টিভ যেটা দা পোর, এটা বললেই হবে। দা পোর পিপল শব্দটি যোগ না করলে চলবে, আপনি বললেন দা পোর। দা পোর, এখন দা পোর দিলেন, আর পিপল দিলেও দেওয়া যেতে পারে। তো আপনি বললেন দা পোর। এখন দা পোর বলতে কি সিঙ্গুলার বোঝাচ্ছে না, প্লুরাল বোঝাচ্ছে। তাহলে কি করবেন, দা পোরের পরে আপনি আর ইউজ করবেন, দা পোর আর। ইজ দিলে কিন্তু হবে না, দ্য পোর ইজ, ঠিক আছে? দরিদ্র শ্রেণীর মানুষদেরকে বোঝাচ্ছে, এটা প্লুরাল। সো বলবেন দ্য পোর আর। এবার আরেকবার কিন্তু ওই যে প্যাসিভ সেন্সের বাক্যর কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আপনি বলছেন যে দরিদ্রদেরকে সাহায্য করা হচ্ছে, এই কারণে আরেকবারে কি হবে, বিন ইউজ করতে হবে। তো আপনি বলবেন দ্য পোর আর বিং, হেল্পের সাথে ইডি যোগ করতে হবে। কারণ কি, আপনি প্রত্যেকটা প্যাসিভ সেন্সের বাক্য যখন লিখবেন প্যাসিভ অ্যাকশনে, তখন প্রত্যেকটা বাক্যে কিন্তু মেইন ভার্বটা 3 নম্বর ফর্মে ব্যবহার করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অর্থাৎ দা পোর দিলাম, তারপরে আর দিলাম গ্রামার অনুযায়ী বা টেন্স অনুযায়ী, তারপরে বিং দিলাম গঠন অনুযায়ী। তাহলে দা পোর আর বিং সাহায্য করা হচ্ছে, হেল্পড, HELPED, দ্য পোর আর বিং হেল্প, দরিদ্রদেরকে সাহায্য করা হচ্ছে। ইংরেজি শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে। ধরুন এখন আমি ইংরেজি শেখাচ্ছি আপনাদেরকে, তো একটা ক্লাস নিচ্ছি। এই যে ইংরেজি শেখানো হচ্ছে, আমি ইংরেজি শেখাচ্ছি তা বলছি না। আমি যদি ডিরেক্ট বলতাম যে আমি ইংরেজি শেখাচ্ছি, তাহলে আমি কি বলতাম বলুন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা কিন্তু অ্যাক্টিভ, যেহেতু কর্তা ডিরেক্ট কোনো কিছু করছে সেটা বলছে, অর্থাৎ আমি করছি, আমি সেটা ডিরেক্ট বলছি যে আমি ইংরেজি শেখাচ্ছি। তাহলে হবে আম টিচিং ইংলিশ, টিচ মানে শেখানো, তাহলে আম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাচ্ছি। কিন্তু যখন বাক্যটা এইভাবে বলা হচ্ছে যে ইংরেজি শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে, তখন ইংলিশকে কিন্তু আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, এই বাক্য অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ইংলিশ, ইংলিশ কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই একটা সাবজেক্টের নাম, ভাষার নাম। তো আপনি কি বলতে পারেন, এখানে ইজ বলবেন। তাহলে ইংলিশ ইজ, এরপরে কি দিতে হবে, বিং দিতে হবে, ইংলিশ ইজ বিং। এবার শেখানো ইংরেজি কি, টিচ। কিন্তু টিচ রাখলে কি হবে, হবে না। আমি বলেছি যে প্যাসিভ সেন্সের প্রত্যেকটা বাক্যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর সারির ভার্ব ব্যবহার করবেন। তাহলে ইংলিশ ইজ বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। সো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যে যে ব্যাপারটা ছিল, যে বিনের ব্যাপারটা, বিংয়ের ব্যাপারটা গেল, তারপরে অ্যামিজার ওয়াজার বিবিন বিং বলছিলাম যে এগুলোকে আমরা কখনো কখনো কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার কোনো কোনো বাক্যে এটাকে মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, তখন আমরা এটাকে মেইন ভার্ব অথবা এটাকে বি ভার্ব বলতে পারি। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর নতুন ভিডিও হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিও ক্লাস, নতুন ভিডিও ক্লাসের নোটিফিকেশন আপনি সহজে প্রথমে পেয়ে যান। আর ডিয়ার লার্নার্স, যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, তারা আমাদের স্পোকেন ইংলিশের বই কপিটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সংগ্রহ করে এই বইটির প্রত্যেকটি লেসন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করতে করতে কোথাও প্রবলেম ফেস করলে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন বই অর্ডার করার নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে? আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, সেখানে টেক্সট করবেন, লেসন উল্লেখ করে আপনার পরিচয় দিয়ে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো আপনাকে লেসন বুঝিয়ে দিতে। তাহলে বাসায় বসে আপনি ফুল স্পোকেন ইংলিশ কোর্সটি কমপ্লিট করতে পারছেন। শুধু আপনি নন, আপনার বাসার যে কেউ খুব সহজে বুঝতে পারবেন, আমাদের ক্লাসগুলো খুব সহজে উপস্থাপন করা হয়। যারা আগ্রহী তারা বইটি অর্ডার করবেন, অর্ডার করতে এই নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন। So dear learners, thanks to all for watching this video. So actually my suggestions for all of you that after observing or watching any classes, you will have to try to practice the topics that is discussed in the class simply. Okay, so it's your duty as a learner if you're interested to learn English easily, because many of us we are suffering from different type of grammatical problems,
but I think if you watch this type of videos, it will be so clear like water for all of you. So once again, thanks to all. Allah Hafiz.